গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আশা করছি সবাই ভালো আছো, সবার সময় খুব ভালো কাটছে। আমি প্রতিদিনই চেষ্টা করছি একটু আলাদা আলাদা ধরনের গল্প দিতে, যাতে না মনোটনি আসে গল্প শুনতে শুনতে। তো আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে পাহাড়ের গল্প, অনেকটা ট্রেকিং রিলেটেড গল্প। তো অভি, রণ, জয় আর শুভ চার বন্ধু মিলে অনেক দিন ধরে প্ল্যান করার পর একটা ডেট ঠিক করে যে ওরা ট্রেকিং এ যাবে সান্দাকফু ফালুতে। তো তার মধ্যে রণ একটু ভারী চেহারা, রণ কিছুতেই রাজি হচ্ছে না যে এতটা আমি হাঁটতে পারবো না ভাই, ওর হচ্ছে বক্তব্য এটাই। তো সবাই মিলে খুব ফোর্স করে, না ওরকম এক যাত্রায় পৃথক ফল হবে না, সবাইকেই যেতে হবে বলে ওকে মোটামুটি জোর করেই ওরা নিয়ে যাচ্ছে। যথারীতি নির্দিষ্ট দিনে ওরা দার্জিলিং মেলে উঠেছে। উঠে পরের দিন সকালে 8:30 নাগাদ ওরা এনজেপিতে নেমে ওখানে থেকে ব্রেকফাস্ট করে ওরা একটা গাড়ি ঠিক করেছে, সেটা হচ্ছে মানেভঞ্জন অব্দি। তো মানেভঞ্জন পৌঁছাতে পৌঁছাতে ওদের ওই 2:30-3টে এরকম হয়ে গেছে। তো পৌঁছে ওই দিনকে ওরা ওখানে একটা হোমস্টে ওরা ঠিক করে রেখেছিল থাকবে বলে আগে থেকে। তো সেখানে থাকলো ওরা, রাত্রে বেশ মজা করেছে, বারবিকিউ করেছে, খুব মজা টজা করেছে ওখানে করে। পরের দিন ভোরবেলা ওরা ওখান থেকে ওই হোমস্টেই একটা গাড়ি ঠিক করে দিয়েছে ওদের। একদম ভোরবেলা 5টায় ওরা বেরিয়ে গেছে ধোত্রের উদ্দেশ্যে আর কি। ধোত্রে থেকে ওদের ট্রেকিংটা শুরু হবে, ধোত্রে থেকে ওরা সান্দাকফু যাবে। তো ওই গাড়িটাতে করে ওরা এসেছে ধোত্রেতে, তখন 7:30 পৌনে 8টা এরকম বাজে। তো ওই গাড়ির যিনি ড্রাইভার উনি বলে দিয়েছেন যে তোমরা মানে মোটামুটি যদি একটু হাঁটা মাঝারি ধরনের হাঁটো তাহলেও দুপুরের মধ্যে তোমরা কালীপোখরিতে পৌঁছাবে। তো কালীপোখরিতে পৌঁছালে ওখানে ওদের আগে থেকে একটা হোটেল ঠিক করা ছিল কালীপোখরিতে, তো ওরা ওই দিনকে ওখানে স্টে করবে। করে ওরা কালীপোখরি থেকে পরের দিন ভোরবেলা ওরা সান্দাকফু ট্রেকিং করবে, এটাই ঠিক ছিল। তো এবার তার মধ্যে ওরা ঠিক করেছিল যে দুপুরবেলা পৌঁছে ওরা কালীপোখরি লেকটা আগে ভালো করে ঘুরবে, কারণ কালীপোখরি লেকটা নিয়ে ওদের খুব বেশ একটা ইন্টারেস্ট ছিল, কারণ খুব পবিত্র জায়গা আর খুব সুন্দর, সব থেকে বড় কথা প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর ওখানকার। তো ওই কারণে ওরা ঠিক করেছিল কালীপোখরিটা ঘুরবে। তো যাই হোক, এবার ওরা ওখান থেকে ধোত্রে থেকে 7:30 পৌনে 8টা নাগাদ ওরা ট্রেকিং শুরু করলো। এবার যেটা হচ্ছে, রণ খানিকটা করে হাঁটছে আর 1-1.5 কিলোমিটার করে হাঁটছে আর 10-15 মিনিট করে রেস্ট নিচ্ছে। আমি আর হাঁটতে পারবো না, আমি আর হাঁটতে পারবো না। এবার সবাই মিলে ওকে বকে ঝোঁকে করে, না চল 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 হাঁট হাঁট করে কোনো মতে পৌঁছাতেই ওদের বিকেল 4টে 4:30 প্রায় হয়ে গেছে ওই কালীপোখরি পৌঁছাতে। তো এবার ওরা ঠিক করলো যে হোটেলে গিয়ে যদি ব্যাগপত্র রেখে তারপরে ওরা কালীপোখরি যায় তাহলে কিন্তু মানে সন্ধে একদম মানে রাত হয়ে যাবে প্রায়। তো সেই জন্য ওরা ঠিক করলো যে ব্যাগপত্র নিয়েই ওরা আগে কালীপোখরিতে যাবে, ওরা গিয়ে একটু ঘুরে আসবে, ঘুরে তারপরে ওরা আবার হচ্ছে ইয়েতে যাবে, মানে হোটেলে তারপর যাবে। তো এরকমই ঠিক করে ওরা ওই ব্যাগ নিয়ে কালীপোখরি লেকটা আবার একটু হাইটে, তো ওই কারণে ওখানটা আবার উঠতে হয়েছে, ব্যাগ নিয়ে একটু কষ্টই হচ্ছিল ওদের। তাও যাই হোক উঠেছে। উঠে তো মানে এত সুন্দর লেকটা, একদম মানে রডোডেনড্রন ফরেস্ট, পাশে পাইন ফরেস্টে ঢাকা জঙ্গল, প্লাস পাহাড়, পাইন ফরেস্টে ঢাকা পাহাড়। তো সেটা দেখে তো মানে ওদের চোখ জুড়িয়ে গেছে। ইনফ্যাক্ট রণ যে আসতে চাইছিল না, সেও বলেছে না ভাই, না আসলে খুব বড় মিস করতাম। তো এরকম খুব মানে খুব মজা পেয়ে ওরা, দেখে খুব আনন্দ হয়েছে। তো হঠাৎ করে অভির আবার টয়লেট পেয়ে গেছে। তো অভি তখন ঠিক করছে টয়লেট করবে, তো তখন রণ কিন্তু বারণ করছে, এখানটা টয়লেট করিস না, এটা পবিত্র জায়গা বলে, এখানে করিস না। তো অভি অত পাত্তা টাত্তা দেয়নি, তো টয়লেট করেছে। করে যথারীতি ওরা নেমে এসেছে। নেমে ওই সৌন্দর্য বর্ণনা করতে করতেই নামছে, কারণ জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, মানে ওদের খুব ভালো লেগেছে জায়গাটা। তো ওটা বলতে বলতেই ওরা নামছে।
নেমে এসে ওরা হোটেলটাতে গেছে, যে হোটেলটা ওরা আগে থেকে বুক করে রেখেছিল। এইবার হোটেলটায় গিয়ে শুনছে হোটেলটায় তার আগের দিন রাত্রেবেলা হচ্ছে কিচেনে আগুন লেগে গেছিল, যার জন্য হোটেলটা অনেকটাই পুড়ে গেছে। আর ওরা সমস্ত যে কটা বুকিং ছিল ওরা বুকিং গুলো ক্যান্সেল করে দিয়েছে। তো এবার তো ওরা তখন বলছে তাহলে আমরা কোথায় থাকবো, আমাদের তো নাইট স্টে করতে হবে, আমরা তাহলে রাত্রেবেলা ট্রেক করে সান্দাকফু পৌঁছাতে পারবো না। তো তখন ওরা বলছে ঠিক আছে, আমরা আপনাদের একটা হোমস্টে ঠিক করে দিচ্ছি, ওখানটায় আপনারা আজকে রাতটা কাটিয়ে কালকে ভোরবেলা আপনারা বেরিয়ে যাবেন। তো ওরা বলেছে তখন তো আর কোনো উপায়ও নেই, ও ঠিক আছে তাহলে তাই করব বলে ওই হোটেলের লোক একটা লোক ওদের ওই একটা হোমস্টেতে নিয়ে গেছে। সেটা বেশ কিছুটা দূরে, একটু নির্জন জায়গায় হোমস্টেটা। তো ওইখানে গেছে, গিয়ে দেখছে হোমস্টেতে ওই দুজন লোক ওরা ওই ইয়েতে বসে আছে, রিসেপশনে বসে আছে। তো দেখছে আর কেউ নেই হোমস্টেটাতে। তো ওরা জিজ্ঞেস করছে যে আপনাদের হোমস্টেতে আর কোনো রুম নেই, মানে একটাই, ওরা তখন একটাই রুম অ্যালট করেছিল ওদের জন্য। বলছে যে আর কোনো লোক নেই এখানে, আর কেউ নেই, থাকে না। তখন ওরা বলছে আমাদের হোমস্টেটা অ্যাকচুয়ালি একটু পেছন দিকে, হ্যাঁ, এটাতে আমাদের শুধু রিসেপশন, এখানে থাকা হয় না, আপনারা আমাদের ওই হোমস্টেটা ফুল, ওখানে আপনাদের জায়গা দিতে পারবো না। তো এখানে আমাদের দোতলাতে একটা রুম আছে, ওটাতে আপনারা চাইলে থাকুন আজকে রাতটা। তো আপনারা সকালে তো আপনারা এমনিও ভোরবেলা বেরিয়ে যাবেন, একটা ঘরে আপনাদের 3-4 জনের অসুবিধা তেমন হবে না। তো ওরা তো রাজি হয়ে গেছে যে কি একটা রাত আর কি করবে, একটা কিছু করার নেই। তো ওরা যথারীতি রুমে গেছে, গিয়ে এবার ছাদে না একটাই রুম, আর বাথরুমটা আবার ছাদ দিয়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা বাথরুম। তো মানে রুমের মধ্যে অ্যাটাচ নয় বাথরুমটা। তো ওরা ঠিক আছে, এবার রনর টয়লেট পেয়েছে, রন বাথরুমের দিকে গেছে, গিয়ে ওর মনে হচ্ছে বাথরুমে কেউ আছে। এবার ও ভেবেছে যে অভি গেছে মনে হয়, কারণ অভিকেও রুমে তখনও দেখতে পায়নি, ওরা উপরে উঠে অভিকে দেখতে পায়নি। তো ওই কারণে ও ভেবেছে, অভি বলছে কে বাথরুমে কে, তো একজন বলেছে আমি। তো তো তখন বলছে কে, অভি এই তো কালীপক্ষিতে টয়লেট করলি, আবার তো টয়লেট পেয়ে গেল বলে তখন আর কিছু বলেনি, ও ঘরে চলে এসছে। অভি ঘরে আসলে ও তারপর রনো যাবে টয়লেটে। তো এইটা ভেবে এবার ঘরে এসে দেখছে অভিও ঘরে, আরো মানে টোটাল মানে বাকি 3 জন ওরা ঘরেই আছে। এইবার ও ভয় পেয়ে গেছে, ভাবছে যে ও ঘরেই 3 জন, তাহলে টয়লেটে কে? কারণ ওরা ওই ছাদের যে জায়গাটা, ওই ছাদের গেটের তালা খুলে কিন্তু ওরা ভেতরে ওই বেয়ারা ওদের পৌঁছে দিয়ে গেছে, আর ছাদটার পেছন থেকে জাস্ট খাট শুরু, আর কোনো ওঠার নামার কোনো ব্যাপার নেই। এবার ও তো বলেছে আরে অভি তুই টয়লেটে যাসনি? তো তখন অভি বলছে আমি তো দেখলাম তুই গেলি, তো তুই আসলে তারপর যাবো, কেন কি হয়েছে? তখন বলছে আমি তো টয়লেটে গেলাম, গিয়ে একজন বললো আমি আছি টয়লেটে। তো তখন বলছে কি বলিস উল্টোপাল্টা। তখন রণ বলছে তা চল দেখি আমরা, বলে সবাই মিলে গিয়ে দেখছে টয়লেট যথারীতি দরজা খোলা, কেউ নেই। তো এবার অভিকে ওরা খিল্লি করছে যথারীতি, হ্যাঁ তোর সরি রণকে ওরা খিল্লি করছে যে তোর এইসব যত ভূতের ভয়ে তোর কিছু হয়নি, আর কোনো ব্যাপার না, তুই চুপ কর। কিন্তু অ্যাকচুয়ালি রনও কিন্তু ওটা শুনেছিল। এবার ওরা রাত্রেবেলা ওই হোমস্টের বেয়ারাকে ডেকেছে খাবারের জন্য, যে মিন্নি তো ভীষণ ক্লান্ত ছিল, যে তাড়াতাড়ি খেয়ে ওরা শুয়ে পড়বে, কারণ পরের দিন ভোরবেলা ওদের আবার উঠতে হবে। এবার বেয়ারা বলছে যে সকাল থেকে অর্ডার না দেওয়া থাকলে আমরা খাবারের ব্যবস্থা করতে পারবো না। এবার তো ওরা ভাবছে যে এই সর্বনাশ, এই তো খাবারের ব্যবস্থা না হলে এবার কি হবে। তো তখন বলছে কি করব, তখন বলছে একটু সামনে যান, কিছু দোকান আছে, ওখান থেকে খাবার নিয়ে নেবেন। এবার অভি তখন রনকে বলছে তুই আর আমি থাকি, ওরা খেয়ে আসুক আর আমাদের জন্য খাবার নিয়ে আসবে। এবার রন বলছে আমি থাকবো না, আমি ওদের সাথে যাব, তুই থাকলে থাক। তো যাই হোক, তো রন আর জয় আর শুভ মিলে ওরা খেতে গেছে। আর অভি ঘরেই রেস্ট নিচ্ছে। এবার ওরা খেয়ে যখন ফিরছে প্রায় 9:30 ওরকম বাজে, আর
রাস্তাটা পুরো অন্ধকার, অনেক দূরে দূরে একটা করে স্ট্রিট ল্যাম্প, পাহাড়ি রাস্তা, মানে খুব নির্জন রাস্তা। তো ওরা ওই নিয়ে আলোচনা করতে করতে ফিরছে যে এত নির্জন রাস্তা, হ্যাঁ এবার রনকে খেপাচ্ছে, হ্যাঁ এইখানে তোকে তো এবার ভূত ধরবে। এবার রণ, তুই চুপ করতে, তোরা তোদের সাথে হয়নি তাই বলছিস, এই সব হচ্ছে আর কি। ওরম মানে আলোচনা করতে করতে ওরা ফিরছে, একদম নির্জন রাস্তা। তো ফিরতে ফিরতে হঠাৎ করে ওরা শুনতে পাচ্ছে যে সামনের দিক থেকে কেউ খুব জোরে দৌড়ে আসছে। তো দৌড়াতে দৌড়াতে তো ওরা ভাবছে কে আসছে এরকম, সামনে এসে দেখছে ওটা অভি। অভি বলছে, মানে খুব হাঁপাচ্ছে, প্রচন্ড চোখে মুখে ভয়। তো ওরা জিজ্ঞেস করেছে যে কি হয়েছে অভি। অভি বলছে তোরা ফোনটা কেউ নিয়ে বেরোসনি, আমি এতবার করে ফোন করছি। ওরা বলছে ফোনে তো নেটওয়ার্কই নেই, কারো সব এক টিম করছে, একটা করে নেটওয়ার্ক, ফোন ঠিক মতো হচ্ছে না, চার্জও নেই, ওই জন্য ঘরে চার্জ দিয়েছি। কেন কি হয়েছে বল, আমরা তো খাবার নিয়েই ফিরছি। তখন বলছে যে আমি যে ঘটনাটা দেখলাম ভাই আর কি বলবো, তোরা তো ভয় পেয়ে গেছে, কারণ অভি অ্যাকচুয়ালি খুব সাহসী, অভিকে ওরা সাহসী হিসেবেই জানে। এবার অভির কথা ওরা কোনো মতেই ইগনোর করবে না। অভি বলছে যেটা, যে ও শুয়েছিল, শুয়ে একটু চোখ লেগে গেছে, হঠাৎ করে একটু ঘরের মধ্যে খুটখাট আওয়াজ পেয়েছে। তো আওয়াজটা পাওয়ার পর ও আর কি জিজ্ঞেস করছে কে রে তোরা এলি। হ্যাঁ, তো একজন বলছে আমি এলাম। এবার অভি না ঘুমের মধ্যে ছিল, তো হঠাৎ করে ওর খেয়াল হয়েছে এটা কার গলা, আমি এলামটা তো আমার চেনা গলা লাগছে না। এবার অভি যেই পেছন ফিরে তাকিয়েছে, দেখছে একটা ছেলে, ওদেরই বয়সী মোটামুটি, সে মানে কড়িকাঠের থেকে গলায় একটা কড়িকাঠের থেকে একটা দড়ি ঝুলছে, আর ও গলাটা দেওয়ার এরম ঢোকাচ্ছে গলাটা। এবার অভি কি করছেন করে দৌড়ে গেছে সামনে, গিয়ে দেখছে ওর পা গুলো একদম মানে ভাসছে, পাটার কিন্তু কোনো সাপোর্ট নেই, আর ও এরকম গলাটার মধ্যে এরকম দড়িটা ঢোকাচ্ছে এরকম করে। এইবার তো ওর মানে দেখে যে কি হলো বলে, যে ছেলেটা যেই তাকিয়েছে ওর দিকে, দেখছে ছেলেটার মনি, মানে পুরোটাই মনি, মানে কোনো সাদা অংশ নেই চোখের মধ্যে, পুরোটা কালো চোখটা। এইবার ওটা দেখে আর পাটা ওরকম ভাসছে দেখে, মানে ও তো বুঝতে পেরে গেছে এ তো সুবিধার ব্যাপার নয়। ও তাড়াতাড়ি করে নিচে এসছে, যে হোমস্টের লোকদেরকে বলবে, ডাকবে। নিচে এসছে, দেখছে কেউ নেই হোমস্টেতে, মানে একদম হোমস্টেতে কেউ নেই। এইবার ও মানে পড়িমড়ি করে দৌড়ানো শুরু করেছে ভয়ের চোটে, যে কি করবে বলে দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই ওদের সাথেই দেখা হয়েছে ওর। এইবার ওরা কিন্তু অভি বলছে, মানে ওরা বুঝতে পারছে যে এটা খুব একটা উল্টোপাল্টা কথা অভি বলে না। এইবার ওরা তখন ঠিক করছে যে কি করব, রাত্রেবেলাটা তো কিছু করার নেই, ঠিক আছে একটা কাজ করি, চল আমরা সবাই মিলে লাইটটা জ্বালিয়ে রাখি আর একটু গল্প টল্প করে সারা রাতটা কাটিয়ে দিই, কেউ ঘুমাবো না। হ্যাঁ, কাটিয়ে দিয়ে আমরা মানে সকালবেলা একদম ভোরবেলা ওখান থেকে বেরিয়ে যাব, কিছু করার নেই আর। তো তাই ঠিক করেছে যে সবাই মিলে থাকলে তো একটু ভয়টাও কম লাগবে, আর লাইট জ্বালিয়ে রাখবে ওরা। এইবার ওরা ওই ঘরে পৌঁছেছে, ঘরে পৌঁছে তো অভি তো পুরো ঘর মানে পুরো খুলে রেখেই বেরিয়ে গেছিল। তো ঘরে পৌঁছে ওরা যথারীতি নিচে কাউকে দেখতে পায়নি, ঘরে পৌঁছে দেখছে যে কড়িকাঠ থেকে দড়িটা ঝুলছে, ওই যে দড়িটা মানে বলেছিল অভি যেটার কথা, ওই দড়িটা ঝুলছে। ওইটা দেখে ওরা আর কোনো রিস্ক না নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে এসে হোমস্টে ওই দরজাটাকে বন্ধ করে দিয়েছে, দিয়ে হোমস্টের যে নিচে কিছু চেয়ার টেয়ার রাখা ছিল ওইখানে এসে ওরা বসে আছে, বসে লাইট জ্বালিয়ে কোনো মতে বসে আছে, যে কোনো মতে 4টে 4:30 বাজলে ওরা বেরিয়ে যাবে। তো বসে থাকতে থাকতে কিছুটা রাতে দেখছে যে একটা হোমস্টেরই একজন বোধহয় বেয়ারা, সে আর কি এসছে। এইবার ওরা বেয়ারাটাকে চেপে ধরেছে, তুমি বলো তো কি হয়েছে, এরকম ঘরের মধ্যে তোমার থাকতে দিয়েছো, কি ব্যাপার, চলো তো গিয়ে। এবার বেয়ারা তো কিছুতেই ঘরে যাবে না, এবার এরা সবাই মিলে চেপে ধরেছে, বলো কি হচ্ছে, কি ব্যাপার, ঘরে কি আছে। এইবার মানে ওরা এত চেপে ধরেছে, বেহারাটা তখন বাধ্য হয়ে বলছে যে আসলে এই হোমস্টের যিনি মালিক
ওনার ছেলে 23 বছর বয়স ছিল, ও এই ঘরে এসে সুইসাইড করেছিল। আর তারপর থেকে নানান উৎপাতে এই ঘরে কাউকে আর রাখা যায়নি। আমরা এই জন্য এই নিচে খালি এখানটায় রিসেপশনটাতেই ওপেন থাকে, আর আমরা পিছনের দিকে একটা হোমস্টে করেছি, ওখানে লোকজন থাকে। এবার এখানে আমরা ভাড়া দিতে চাইনি। এবার আপনাদের যে হোটেলে বুকিং ছিল ওরা আমাদের খুব ফোর্স করেছে যে এখানটায় এসে মানে একটা রাত আপনাদের থাকতে দেওয়ার জন্য, তাই আমরা বাধ্য হয়ে এখানটা রাতটা থাকতে দিয়েছি। তো এইবার তো ওরা আর কি করবে, যাই হোক ওখানটায় সারাটা রাত কাটিয়ে ওরা একদম ভোরবেলা ওখান থেকে রওনা দিয়েছে। রওনা দিয়ে ওরা সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিল ওখান থেকে। আচ্ছা, এইটাই গল্প। আশা করছি ভালো লাগবে সবার। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি চেষ্টা করছি নানান ধরনের গল্প তোমাদের জন্য আনতে, যাতে তোমাদের ভালো লাগে শুনতে। আর আরেকটা কথা হচ্ছে, আগের দুদিনের গল্পেতে অনেকের খুব কষ্ট হয়েছে, আমাকে সবাই বলেছে যে ভীষণ কষ্ট হয়েছে, এত কষ্টের গল্প বলো না এরকম। তো অ্যাকচুয়ালি গল্পগুলো মানে ভৌতিক, এটা তো ঠিক গল্প না, আমি তো ঘটনাই বলি, যেগুলো হয়েছে সেগুলোই। এবার সেটা বলতে আমারও খুব কষ্ট লাগে, বা যাই হোক যদি সেটা কষ্টের ঘটনা হয়, হ্যাঁ, তো আমি বলি একটু, আমি তো ঘটনাই বলি। তো আমি চাই যে একটু সবার টেস্টটা চেঞ্জ হোক। যাই হোক, তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু আমাকে জানিও কেমন লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই। বাই, গুড নাইট।